সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। একজন উপদেষ্টা যিনি শপথ নিয়েই পরদিনই শপথ ভঙ্গ করেছেন। তিনি তার কার্যালয়ে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেছেন। বুঝলাম বিপ্লবের স্পিরিট তার মধ্যে খুবই স্ট্রং। সেই স্ট্রং জায়গা থেকে তিনি ফ্যাসিবাদের যত কিছু রয়েছে সব ভেঙে চুরে দিতে চান, সব ভেঙে চুরে ফেলতে চান। কিন্তু এই শেখ হাসিনা সরকারের পতন, পরবর্তী সরকার গঠন সব মিলিয়ে প্রায় 5 মাসের বেশি সময় পার হলো। আমরা দেখলাম কি ঘটছে দেশে। দিনে দিনে এই উপদেষ্টাদের দুর্বলতা একদম চরম পর্যায়ে, মানে এতদিন কি দেখা যেত, বোঝা যেত, এখন এটা একেবারে চরম পর্যায়ে ঠেকেছে। এর মধ্যে তো কয়েকজন শিক্ষানবিশ উপদেষ্টাও রয়েছেন, যারা মানে আদতে যাদের আগের প্রশাসনিক দক্ষতা একেবারেই নেই, কিন্তু উপদেষ্টা পরিষদে গিয়ে বসে গেছেন। দেশের এই চরম ক্রান্তিকালে আপনি একটা সরকারকে হটিয়ে দিলেন, নতুন সরকার বসলেন, সেখানে 24 জনের মধ্যে একজন মারা গেলেন, বাকি 23 জন। 23 জনের মধ্যে একজন প্রধান উপদেষ্টা, বাকি 22 জন। এর মধ্যে কয়েকজন রয়েছেন শিক্ষানবিশ উপদেষ্টা। তাদেরকে নিয়ে নাকি এই দেশ চলবে এবং চলতেছে। মানে বাংলাদেশের মানুষের মানে কত বড় দুর্ভাগ্য হলে যে শেখ হাসিনার সরকারের মতো একটি অপশাসন মানে দেখার পর এরপরে যে সরকারটি এলো সেটা এরকম মানে এত নাজুক, এত দুর্বল, এত পরিস্থিতি নিয়ন্ত্রণে এত অক্ষম একটি সরকার এসেছে, সেটা আসলে এদেরকে না দেখলে বোঝা যেত না। তো এই সরকারের দুর্বলতার বা এই সরকারের অদক্ষতার সর্বশেষ একটা রূপ আমরা দেখলাম। এই যে জুলাই অভ্যুত্থান, যে ঘোষণাপত্র, যে প্রক্লেমেশন দেওয়ার জন্য এতদিন ধরে নানান ধরনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি বা যারা অভ্যুত্থান করেছেন তাদের পক্ষ থেকে আমরা একটা চাপ দেখতে পাচ্ছি। সেটার জন্য সরকার একটা সর্বদলীয় বৈঠক ডেকেছে। যদিও এই বৈঠক নিয়ে নানান ধরনের বিতর্ক রয়েছে, তিনি কেমনি কি করবে সেটার কোনো ছিল না, জাস্ট প্রেসারে পড়ে সরকার একটা বৈঠক ডাকলো। আচ্ছা, মানলাম বৈঠকটা আপনি ডাকলেন, কিন্তু এই যে রাজনৈতিক দল, আমরা এতদিন ধরে বলে আসতেছি কি বিএনপি, ধরেন যে অন্যান্য রাজনৈতিক দল, এদেরকে এক ধরনের দোষারোপ করে আসতেছি কেন, যে এরা ক্ষমতা চায়, এরা দ্রুত নির্বাচন চায়, কেউ কেউ আবার দেরিতে নির্বাচন চায়, সেটার জন্য তাদের আলাদা উদ্দেশ্য রয়েছে, মানে সবাই সবার উদ্দেশ্যে কাজ করতেছে। কিন্তু আমরা শুনলাম কি, ধরেন আপনি সরকারে বসছেন, এখন রাজনৈতিক দলগুলা তো এগুলা একটা বড় বড় শক্তি, তার মধ্যে বিএনপি তো অন্যতম। তো এই বড় শক্তিকে আপনি যখন ডাকবেন কথা বলার জন্য, তাদেরকে কি আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে কি কোনোভাবে ডাকতে পারেন তাদেরকে? মানে ধরেন একটা মানুষ বিয়ে করবে, তো কাউকে যদি মেসেজ করে দাওয়াত দেয়, সে কি আসবে? বা ধরেন ফোন কলে, মানে নানান জায়গায় তো গিয়ে দাওয়াত দিতে হবে, মানে আপনি তাদের ঘরে গিয়ে বা বাসায় গিয়ে দাওয়াত দিতে হবে, না হলে তারা আসবে না। এরকম এরকম পরিবার আমরা দেখি। তো সেই ক্ষেত্রে আপনি একটা ফোন কল বা একটা দাপ্তরিক একটা চিঠি, যেভাবেই হোক, সেটা কি পাঠানো যেত না? একটা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দিয়েছে। আমরা দেখলাম মানে যেই দিন এই বৈঠকটি বসবে বৃহস্পতিবার সকালে, সেই দিন আমরা দেখলাম সকালবেলা থেকে বিএনপি নানান টাল বাহানা করতেছে, তারা যাবে না। পরবর্তীতে শেষ পর্যন্ত তাদের স্থায়ী কমিটির একজন সদস্য গেলেন। কিন্তু আমরা সকাল থেকে কিন্তু বিএনপিকে দোষ দিচ্ছি, এরা নতুন নাটক তৈরি করতেছে, এরা ক্ষমতা চায়। কিন্তু পরে যখন দেখলাম হোয়াটসঅ্যাপ বা এভাবে মানে একেবারে ন্যূনতম একটি মানে সম্মান বোধ না করে তাদেরকে এভাবে ডাকা হচ্ছে, এরপরেই এটা নিয়ে নানান মানুষের আস্তে আস্তে যে ভ্রম বা চোখ খুলতে শুরু করলো। তো এই মেসেজটি কে দিয়েছেন? মানে যতটুকু এখন পর্যন্ত শোনা গেছে, যেটা জানা গেছে বা যেটা বোঝা গেছে মেসেজ দেখে, যে এই দপ্তরবিহীন একজন উপদেষ্টা রয়েছেন না, মাহফুজ আলম, যিনি আবার এই শেখ হাসিনা সরকার পতনের যে প্রধান মাস্টার মাইন্ড, এই মাস্টার মাইন্ডই নাকি এই মেসেজটি পাঠিয়েছেন। তো মাস্টার মাইন্ড, এত কিছুর মাস্টার মাইন্ড, উনি কি বোঝেন না যে একটা রাজনৈতিক দলকে যখন আমি একটা বৈঠকের জন্য ডাকবো, তাদেরকে অন্তত শিষ্টাচার মেনটেন করে আমি একটা কল দিতে পারি, বা অন্তত বলতে পারি যে ওভার দ্য কল, মানে ডাকার একটা
শিষ্টাচার কি তিনি মেনটেন করতে পারতেন না, বা সেটা পালন করতে পারতেন না? এটা নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে। এটা নিয়ে সরাসরি অভিযোগ তুলেছেন নুরুল হক নূর। তিনি বলেছেন যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে এটা কোনো ধরনের ভদ্রতা না। তারপরে হচ্ছে সিপিবির সঙ্গে যেটা করা হলো, যে তাদেরকে নাকি দাওয়াতই দেওয়া হয়নি, পরবর্তীতে তাদেরকে 2 ঘন্টার ব্যবধানে হচ্ছে একটা ঘোষণাপত্র বা হচ্ছে একটা ড্রাফট পাঠিয়ে হচ্ছে তাদেরকে বললো যে 2 ঘন্টার মধ্যে হচ্ছে তাদের প্রতিনিধি পাঠিয়ে হচ্ছে এটার তাদের যদি কোনো মত থাকে সেটা দেওয়ার জন্য। এটা কি ভাই কোনো কথা? আপনি মানে হচ্ছে একটা ড্রাফট দেখা তারা হচ্ছে মানে একটা বিষয় দেখা তারা মতামত দেবে, সেটার জন্য আপনি তাদেরকে 2 ঘন্টা সময় দিবেন? মানে কোন ধরনের কাজের মধ্যে যে এরা রয়েছে, মানে এই উপদেষ্টাগুলো রয়েছে, সেটা নিয়েই বড় প্রশ্ন। এই যে মাহফুজ আলম, যিনি এই মাস্টার মাইন্ড, তিনি আসলে গত এই 5 মাসে যে কি করেছেন, কি উন্নতি সাধন করেছেন, একটু খারাপ করবে বললে যে আচ্ছা আসলে কোন জিনিসটা যে তিনি ছিঁড়েছেন, যে এটা কি তিনি বলতে পারবেন? আমি আরো 3 থেকে 4 মাস আগেই বলেছি, তিনি যখন শপথ নেন, এরপরে যখন তিনি হচ্ছে বিভিন্ন ধরনের বিতর্কিত স্ট্যাটাস দেওয়া শুরু করলেন, তিনি এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আইসা চিঠি চাইতেছেন যে হচ্ছে আমাকে চিঠি পাঠান, তখন আমি ওনাকে বলেছিলাম যে হচ্ছে আপনি একটা মন্ত্রণালয়ের দায়িত্ব নেন, পারলে সেখানকার মৌলিক পরিবর্তন করুন, আপনি বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়ের দাম এই দায়িত্ব নেন, সেখানে আপনি পণ্যের দাম কমান। কিন্তু তিনি সেগুলো করেননি, তিনি হচ্ছে এইসব বিষয়গুলো করছেন। কিন্তু এখানেও যে অব্যবস্থাপনা, যে একটা খারাপ পরিস্থিতি যে কত খারাপ হইতে পারে, সেটারই একটা প্রমাণ করলেন যে রাজনৈতিক দলগুলোকে ডেকেছে একটা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে। আপনি মেসেজটাও যদি ওইভাবে দেন, বা হচ্ছে ধরেন 2-3 দিন আগে দিয়ে, বা হচ্ছে এই পরে একটা কল দিলেন, সেটাও কিন্তু মোটামুটি হচ্ছে মানে মেনে নেওয়া যায়, বা হচ্ছে সেটাকে একটা দাওয়াত হিসাবে কবুল করা যায়। কিন্তু যেভাবে আপনি হচ্ছে এই প্রোগ্রামের হচ্ছে 4-5 ঘন্টা আগে বা আগের দিন বিকেলে এরকম মেসেজ দিয়ে আপনি দাওয়াত দিচ্ছেন, এটা আসলে যে যারা এসেছে আমি আসলে তাদেরকে ধন্যবাদ দিব যে হচ্ছে তারা আপনার এরকম একটি মেসেজও এসেছে। তো আসলে যেটা বলতে চাই, যে এই উপদেশটা যখন হচ্ছে অভ্যুত্থান হলো, তখন মাহফুজ আলম হচ্ছে প্রথমে একটি বক্তব্য দিলেন, সবাই তো বাহাবা দেওয়া শুরু করলো, আরে আমরা তো দেশে এইরকম তরুণ নেতাই চাচ্ছিলাম। মানে তার প্রথম বক্তব্য, যেটা যখন তিনি একদম প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন, হ্যাঁ আমরা তো এরকম নেতাই চাচ্ছিলাম, এরকম লোকই তো দরকার, মানে একবারে প্রশংসায় ভাসছিলেন তিনি। এরপরে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন, তিনি রাজনৈতিক মানে সহকারী হইলেন। পরবর্তীতে সেখানেও তার বিতর্কিত কর্মকাণ্ড দেখা গেল। এরপরে তিনি উপদেষ্টা হইলেন, উপদেষ্টা হইয়া পরের দিন গিয়েই হচ্ছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি নামাই ফেললেন এবং এক ধরনের শপথ ভঙ্গ করলেন। শপথ ভঙ্গের মাধ্যমে যার শুরু, তাকে মানে এক ধরনের বিপ্লবী বা হচ্ছে যতভাবেই দেখেন না কেন, সে কিন্তু আসলে কোনো কিছুই হতে পারেনি। সে তার রুটিন ওয়ার্কটাও করতে পারছে না বলে এখন মনে হচ্ছে। নানান জায়গা থেকে অভিযোগ উঠছে, বিশেষ করে এই এই রাজনৈতিক বিশ্লেষক, আলোচক এবং হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের একজন সদস্য জাহিদুর রহমান, তিনি তার একটা ভিডিওতে ইউটিউবে যেখানে হচ্ছে তিনি হচ্ছে কথা বলেন, রাজনৈতিক বিষয়ে বিভিন্ন বিশ্লেষণ করেন, সেখানে তিনি বলেছেন যে হচ্ছে সরকারের থেকেই নাকি হচ্ছে এই উপদেশটা, মানে তার একটা অভিযোগ, তিনি নানান জায়গা থেকে এটা শুনছেন, যে হচ্ছে সরকারের থেকেই নাকি এই উপদেশটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি মিলে যে রাজনৈতিক দল আসতেছে সেটার পৃষ্ঠপোষক হিসেবে এই মাহফুজ আলম নাকি কাজ করছেন। তো তিনি যদি সরকারের থেকে নতুন একটি দলের জন্য কাজ করে থাকেন, তাহলে এই কাজের জন্য তিনি রাষ্ট্রের বেতন নেওয়ার, বাংলাদেশের মানুষের বেতন নেওয়ার কোনো দরকার নেই। আর সরকারের থেকে এটা হচ্ছে আপনি একটি দলের সহায়তা বা হচ্ছে দল গঠনে কাজ করবেন, কারণ এটা কোনো দলীয় সরকার নয়, এটা একেবারে অনৈতিক অনিয়ম একটা কাজ। আপনাদের বিরুদ্ধে যতই দুর্নীতি ওইটা সেটার অভিযোগ না থাকুক না কেন, কিন্তু এই সরকারের থেকে একটা রাজনৈতিক দল গঠনের চেষ্টা বা এটার পৃষ্ঠপোষকতা করা বা সেটাকে সহায়তা করা সম্পূর্ণ অনিয়ম। এবং মূল কাজ যেটা আপনার, সেটা যদি সঠিকভাবে না করতে পারেন, আপনি আসলেই যত যাই করেন, যত মানে মাস্টার মাইন্ডগিরি দেখান, কোনোটাই আসলে কাজে দেবে না, দেশের মানুষ ভালোভাবে নেবে না এটা। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।